দর্শক, অংশুমল্লে আয়োজিত ক্ষণকাল লাইভে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে আছেন কবি ও ফ্যাশন ডিজাইনার শিমু রায়। শিমু রায়, আপনাকে স্বাগত ক্ষণকালে। আপনাকে শুভেচ্ছা, আর আজকে যারা আমাদের সাথে আছেন সবাই জন্য শুভকামনা। শিমু রায় সম্পর্কে আমি একটু বলিনি। উনি একজন নিভৃতচারী মানুষ, কবিতা লিখেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে গ্রাফিক ডিজাইনে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। কাজ করছেন তাঁত শিল্প নিয়ে, তাঁতের, বিশেষ করে তাঁতের শাড়ি নিয়ে, আর সাথে তো ফ্যাশন ডিজাইন আছেই। আমরা শুনবো তার কাছে তার কথা। তার আগে শিমু রায়, আপনি আপনার মোবাইল থেকে এই ফাঁকে শেয়ার করে দেন আপনার এই লাইভটা। আচ্ছা, দিচ্ছি। দর্শক, আমরা আছি শিমু রায়ের সাথে, কথা হবে আজকে ওনার সাথে। ওনার সবচেয়ে বড় ব্যাপার, উনি তার নিজের পরিবারও শিল্পী পরিবার এবং তার যে শ্বশুর পরিবার সেটাও বিখ্যাত মানুষ। তিনি বিখ্যাত আঁকিয়ে বীরেন সমেত পুত্রবধূ। আঁকাআঁকি নিয়ে আছেন, লিখছেন কবিতা, 3টা কবিতার বই বের হয়েছে এর মধ্যে তার। আমরা তার আঁকা এবং কবিতার গল্প শুনবো। দর্শক, আমরা ফিরছি শিমু রায়ের কাছে। প্রশ্নে চলে যাই। পোস্ট করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রশ্নে চলে যাই, আলাপে চলে যাই। আলাপটা হলো, প্রথম আলাপটা হলোই, শুরুটাই আমরা এইভাবে করি যে আপনার দুইটা পরিচয়, একটা আঁকিয়ে একটা লিখিয়ে। কোন পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি? আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি প্রোডাক্ট ডেভেলপার হিসাবে পরিচয় দিতে। আর লেখালেখিটা আমার আত্মার মতো একটা বিষয়, তো ওটাতে আলাদাভাবে বলার কিছু নেই। আমি যতদূর জানি আপনার অনুপ্রেরণা মার কাছ থেকে। তো এই ছোটবেলার আপনার গড়ে ওঠার গল্পটা কি একটু শুনবো? শিমু রায় কিভাবে গড়ে উঠলো সেই গল্পটা। সেটা একটা খুব বড় কিছু না, কিন্তু তারপরে এখন যখন ভাবি তখন মনে হয় যে বেড়ে ওঠাটা অনেক বড় একটা বিষয়, পরিবেশটা অনেক বড় ব্যাপার। যেমন আমার মা খুব ছন্দ মিলিয়ে ছড়া লিখতে পছন্দ করতেন, তো যে কোনো কিছু নিয়ে সে ছড়া বানিয়ে ফেলতো। উনি খুব ভালো ছবিও আঁকতেন, এখনো চেষ্টা করে মাঝে মাঝে ছবি আঁকার, লেখার। আর আমার ছিল অনেক বড় জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার বাবারা 6 ভাই। আর তাছাড়াও আমার বাবার কাজিনরাও আমাদের বাড়িতে থাকতো, তো তাদের ছেলে মেয়ে, আমার চাচাতো ভাই বোনরা, সবাই মিলেমিশে একদম বড় হয়েছি। আমি খুব আলসে ছিলাম, আর অনেকদিন পর্যন্ত আমি সবার ছোট ছিলাম, তো আমার কিছুই কখনো করতে হতো না। আমি কি খাবো, কি জামা পরবো, কি করবো, সবকিছুই আমার জ্যাঠাতো বোনেরা করতো। তো আমি সবসময় অলস সময় কাটাতাম। তো আমার চিন্তা ভাবনা করার অনেক সময় থাকতো, এই বসে বসে বই পড়ছি অথবা চুপচাপ বসে বসে রোদ দেখছি, বৃষ্টি দেখছি। তো এইভাবেই আস্তে আস্তে বড় হই। আমার লেখার মধ্যেও এটা ছাপ আছে, কিভাবে আমার মানে চিন্তা ভাবনা, আমার দেখা সবকিছু আমার এই বেড়ে ওঠার পেছনে, মানে যে বেড়ে ওঠার যে পেছনে যে গল্পটা, সেটা খুব প্রভাব ফেলে আমার লেখায়। বিশেষ করে আমি তো খুলনাতে বড় হয়েছি, তো খুলনা তো ঢাকা শহরের মতো এরকম ছোট ছোট ঘর বাড়ি এরকম না। যখন আমি ঢাকায় চলে আসি, আমি খুব মিস করতাম আমার সেই খোলামেলা বাড়ির ছাদ, তারপরে আমার পরিবারের সবাইকে। ওই সময়টা আমার খুব মানে ওই প্রথম 2টা বছর ঢাকা আসি যখন, তখন আমি আসলে আমার ফ্যামিলিকে রিয়ালাইজ করতে পারি যে আসলে আমি পরিবার থেকে কি কি পেয়েছি। তারপর থেকে আমার লেখার মধ্যে অনেক পরিবর্তন আসে, আমার দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমি ফটোগ্রাফি শুরু করি, ফটোগ্রাফি করতে যে আলোচনার সাথে আবার নতুন করে বন্ধুত্ব হয়।
তো দেখা যায় যে এগুলো সবকিছুই মিলে আমি যখন এখন ডিজাইন করি, সেটাতে আমার ওইগুলো সবকিছুই ছাপ পড়ে। আমার ডিজাইন খুব শান্ত, খুব সিম্পল, তার মধ্যে ছোট ছোট কাজ থাকে। তো আমার সবকিছু মিলেই মনে হয় যে আমার কাজগুলো দেখলেই আমার যে শান্ত স্নিগ্ধ যে বেড়ে ওঠার যে পরিবেশটা ছিল, সেটা একটা প্রতিফলিত হয় আমার সব কাজে। এটাই আমার বলতে পারেন যে এখনো পর্যন্ত যা করি তার একটা সার অংশ বলা যায়। অর্থাৎ আমরা শিমু রায়কে নিভৃতচারী বলতে পারি, শান্ত নিভৃতচারী, তাই তো? হ্যাঁ, এটা বলা যায়। হ্যাঁ, আর আমরা জানি যে সাধারণত যারা আঁকেন তারা একটু নিভৃতচারী হন, একটু ঘরকুনো হন, কিন্তু যারা লিখিয়ে হন, যারা লিখেন, তারা কিন্তু একটু বাইরের মানুষ। তবে এই দুটো চরিত্রই আপনি ধারণ করেন একসাথে, কিভাবে ম্যানেজ করেন এটা? লেখালেখি যেটা বললাম না, এটা আমার একটা আত্মার মতো বিষয়টা, ওটা আসলে আলাদাভাবে কিছু করার নেই। আর আমি নিজের ইচ্ছাতেও লিখি না। যখন মনে হয় যে আমি আর পারছি, মানে আমার লিখতে মাথার ভিতরে ঘুরছে শব্দগুলা বা কোনো কিছু একটা নিয়ে ভাবছি, তারপর আলসেমি লাগছে, তারপর অনেক সময় লিখে ফেলি। এইভাবে আমার লেখা হয়। আর ছবি আঁকার যে বিষয়টা ছিল, ওটা আমার গড়ে ওঠার একটা পার্ট। ধরেন যখন আমরা ছবি আঁকা শেখা শুরু করি প্রাতিষ্ঠানিকভাবে, তখন আসলে আমি প্রতিনিয়ত যে জিনিসগুলো দেখি সেই জিনিসকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখা শিখি। আমার অবজারভেশন ক্যাপাসিটি গ্রো করা শুরু করে। তো আর ছবি আঁকাটা আমার সেটাও একটা মানে আনন্দের সাথে একটা শিক্ষার যে বিষয়টা ছিল, সেই সময়টা আমার কাজে লেগেছিল কি নিজের চিন্তা চেতনাকে ডেভেলপ করার জন্য। আমি তো ছবিটা আসলে আমার কখনো আমি যে ছবি আঁকতে হবে, এক্সিবিশন করতে হবে, এভাবে কখনো আমি আঁকিনি, শিখি না। যেটা আমার শিখেছি সেটা আমার নিজের ভিতরে রেখেছি। দীর্ঘ আমি 2011 সালে পরে এখন ছবি আঁকিনি। এমনি ড্রয়িং করি, এটা কাজের জন্য, এমনি নিজের সময় কাটানোর জন্য, কিন্তু ছবি আঁকা যেটা আমি বলি সেটা আমার আর মানে করা হয়নি। আর এমনকি আমি লেখালেখিও বন্ধ ছিল আমার দীর্ঘ 6-7 বছর কি 8 বছর। আমি লেখালেখি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড আমি লিখিনি। আমার 2010 সালে প্রথম কবিতার বইটা বের হয়, সেটা আমার শ্বশুরমশাইয়ের উদ্যোগে। আচ্ছা, এই হঠাৎ স্বেচ্ছা নির্বাসন কেন? আমি বললাম এটা ভেতর থেকে আসে, এটা মানে আমি তো এটা জোর করে করতে পারি না। আর আমার 2011-তে একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপর থেকে আমি আমার মানে একটা অনেকটা সময় লেগেছে সেটা কাটাতে। তো সেই সময়টা আমি অন্যভাবে আমার কাজ, ক্রিয়েটিভ কাজের সাথে আমি সম্পৃক্ত হই। যেমন সেটা ছিল হলো যে আমার ডিজাইনিং এর রিলেটেড, অনেক আগে থেকে ডিজাইনের কাজ করছি, কিন্তু 2011 থেকে আমি একদম প্রফেশনালি কাজ করা শুরু করি। আর এই তখন আসলে আমার ওই ফ্রেজটাতে আমার এই কাজটা আমার কাছে আমার সন্তানের মতো ছিল। ওটা টেক কেয়ার করা, তারপর আমার বাচ্চা হলো, সেকেন্ড বেবিটা যখন হলো তখন আমি ওকেও সময় দেওয়া, সবকিছু মিলে আমি আর ওই আর মানে আমার ভেতর থেকে লেখার কোনো মানে তাগিদ অনুভব করিনি। যখন আস্তে আস্তে করলাম, হঠাৎ করে এটা লেখা শুরুটাও হলো, আবার আমার দ্বিতীয় ফ্রেজ শুরু হলো, সেটা হঠাৎ করে লেখা। এবং আপনার এখন লেখা নিয়ে কথা বলতে চাচ্ছি। ইতিমধ্যে আরেকজন কবি রোমান জাহান বলছেন শিমু রায়ের কবিতা শুনতে চাচ্ছি। তো আলাপ তো চলবেই, তার মধ্যে কবিতা শুনে নেই এর মধ্যে এই ফাঁকে একটা। আমার কবিতা আমি আসলে খুব ভালো কিছু লিখি সেটা আমি কখনো মনে করি না, কারণ এটার পেছনে একটা গল্প আছে। সেটা হলো চারুকলায় মানে আমি একটু এখানে যোগ করে নিই, যারা লিখেন এবং ভালো লিখেন তাদের কখনো তৃপ্তি আসে না, আত্মতৃপ্তিটা থাকে না, মনে হয় আরো ভালো লিখতে হয়। এটা হলো ভালো লিখিয়ের একটা লক্ষণ। হয়তো শিমু রায় তাই। এখন আপাতত শিমু রায়ের কবিতা শুনি। মুশকিল।
উম, আমার দ্বিতীয় গ্রন্থ থেকে একটা করি, হলো পাশাপাশি হলুদ। ভিনসেন্ট, তুমি প্রথম বা তুমি শেষ না। কত সহস্র বছর ধরে কে যে আগে কে যে পরে গেছে হেঁটে, অভিমান ভরা বুকে হলুদ রং দেখে মোছা কাজল চেয়ে নিয়ে সাজিয়েছে ক্যানভাস। চাঁদের গায়ে চাপিয়েছে উজ্জ্বল কমলা। অনেক নিঃসঙ্গ দীর্ঘ দুপুর আলো ছায়া দেখে কেটেছে। স্বাদ হয়েছে আরো দীর্ঘ অভয়ারণ্য। এ পথে একা হাঁটতে থাকে একাকী চাঁদ। হাত তুলতে হাত ছেড়ে দেয় বারংবার। শেষ আলোটুকু দেখার লোভে হাঁটে সে চাঁদের পথে। তুমি প্রথম না বা তুমি শেষ না। কসমোপলিটন সুখ ছুঁয়ে গেছে অবিরাম। চাঁদ তার সাথে ট্রামে চাপা পড়ে, অভিমান নিয়ে পুরনো। শেষ হয় না, শুরু হয় নতুন বিষণ্ণতা। ঘাসের ওপর আজও ঘুমায় ক্লান্ত দেহ। মরে যেতে যেতে সোনালি আকাশ ডাকে, বিকালের রোদ শিউরে দাঁড়ায় বেঁচে থাকার অধিকারে। তবুও বিষণ্ণতা কিছু কিছু সোনালি ডানায় ভর করে আবার বয়ে ফেরে জীবন। আমার ক্যানভাসে আমি রং চাপাই ক্যাডমিয়াম হলুদ। তুমি প্রথম না বা শেষ। চমৎকার। শিমু রায়ের কাছে আরেকটা প্রশ্ন। পড়াশোনা শুরু করলেন চারুকলায়, কবিতাটা কিভাবে এলো? কবিতা আমার মানে ছড়া দিয়ে শুরু। এটা আমার প্রথম হ্যাঁ, ছড়া শুনলাম মার লেখা। কাছ থেকে। হ্যাঁ, মার এটা হলো গিয়ে এটা ছিল হলো গিয়ে 1988-র দিকে। ৮ আচ্ছা আচ্ছা। বছর, হ্যাঁ আমার ৭ ৮ বছর বয়স। তখন হয়তো আমার প্রথম, আমি পুরাতন ডায়েরি ঘেটে দেখেছি যে ওখানে প্রথম তখন আমি ছড়া লিখি। তারপরে লিখতেই থাকি। 2010 পর্যন্ত সম্ভবত আমি কন্টিনিউ লিখি, লেখালেখি করেছি। স্কুল কলেজ লাইফে কিছু কবিতা পেপারে টেপারে দিয়েছি, ছাপাও হয়েছে। কিন্তু পরে যখন চারুকলায় পড়তে আসলাম, চারুকলাতে আসার পরে লিখি কিন্তু চিপি চিপি রাখি। কারণ চারুকলায় সবাই যে ভালো ছবি আঁকে তাই না, তারা অসম্ভব ভালো লেখে। তো ওদের সামনে নিজের লেখা কথা বলাটা সাহস ছিল না কখনো। ওদের শব্দচয়ন, লেখার ভঙ্গি সবকিছু মিলে আমি মুগ্ধ থাকতাম ওদের লেখা নিয়ে। আমি যেটা লিখতাম এটা চুপি চুপি ডায়েরির মধ্যে থাকতো। তো হঠাৎ সেটা আমার শ্বশুর ফাইন্ড আউট করলো, করে তারপর আমার মানে প্রথম বই। আমার খুব ক্লোজ ফ্রেন্ডরা ছাড়া কখনো জানতো না যে আমি লেখালেখি করি। প্রথম বই মানে ঘুম পোকার পতন ও চন্দ্রমালা। হ্যাঁ, দ্বিতীয় বই ঘুঘুর ডানার মতো রোদ। হ্যাঁ। হ্যাঁ, এটা বুঝলাম। প্রথম বই আপনার শ্বশুর বের করে দিলেন, তারপরেরটার কাহিনীটা একটু শুনি। তারপরেরটা কিভাবে? এটাও আমি যে আবার আমার সেকেন্ড ফ্রেজে লেখালেখি যখন শুরু হলো 16 17 থেকে 17 থেকে, তো আমি লিখছি মাঝে মাঝে ফ্রেন্ডদের একটা দুটা করে পাঠাই। আর আমি যে ফটোগ্রাফি করি যে, তো তখন 1 2 লাইন করে লিখি। তো দেখা গেল যে অনেকগুলো জমে গেছে। তো তখন ওর বন্ধু বান্ধবরা মিলেই ঠিক করলো যে না তুই একটা বই বের করে ফেলার একটা। আমি বললাম আবার একটা পাপ করবো, একটা বই বের করে এখন, সেটাই তো এখন মনে হয় যে কেন করলাম। তো পরে কয়েকজনকে দেখানো হলো পাণ্ডুলিপি। তো তারা বললো কেন একটা বই হবে না, কেন পুস্তক একটা প্রকাশিত হয়ে যাক। তো তারপরে করে ফেললাম, দ্বিতীয় বইটা হয়ে গেল। আর হলো কি আমার লেখালেখির সাথে সব্যসাচী আছে হাজরা সভ্যদা, উনি আমার ছোটবেলা থেকেই উনি আমার লেখালেখিতে সহায়তা করে আসছে।
আমি আমার প্রথম বইয়ের মুখবন্ধ তিনি লেখেন এবং দ্বিতীয় এবং তৃতীয় বই প্রচ্ছদ করেন। আমার আমার একটা সৌভাগ্য যে আমি বড় ভাই হিসেবে ওনাকে পেয়েছি। আমার লেখালেখি এগুলো তো পাণ্ডুলিপি ওনাকে পাঠানো হয়, তারপরে আচ্ছা ঠিক আছে। তো তারপরে এখন আমি প্রকাশক কোথায় পাবো এগুলো কিছু আমি তো জানি না, বুঝিও না। তো তারপরে কবিতার বই কেউ টাকা দিয়ে ছাপাবে এটাও একটা বিষয়, কারণ এখন অত বই বিক্রি হয় না খুব বিখ্যাত লেখক ছাড়া, তো আগ্রহ দেখায় না প্রকাশকরা। তখন আমাকে ইয়ে রং বাংলাদেশের যে ইয়ে ছিল, রং বাংলাদেশ বললো যে আমরা আমাদের প্রকাশনা থেকে প্রথম বই হিসাবে এটা তোমার বই বের করতে চাই। তারপরে ওটা প্রকাশিত হলো এবং ভাবলাম যে আর কখনো আর বই বের করবো না, আর কোনো বই প্রকাশিত হবে না। ঘুরে ফিরে আবার এক বছর যেতে আবার আর একটা বই। মধ্যাহ্নে মগ্ন মাছেরা, এই তো তৃতীয় বই। হ্যাঁ, তৃতীয় বই। হ্যাঁ, আপনার তৃতীয় বই থেকে আমি কবিতা শুনতে চাচ্ছি। আপনার শেষ লেখাগুলো কিভাবে হয়েছে, মানে সদ্য শেষ হওয়া লেখাগুলো সেইখান থেকে শুনতে চাচ্ছি। আমি এবছর আসলে আমার না ফেব্রুয়ারি থেকেই তো চারিদিকে একটা মানে করোনার জন্য একটা খুব একটা মন বসাতে পারি না কোনো কিছুতে। চারিদিকে এত মৃত্যুর সংবাদ শুনি, তারপরে মানে দেখা যায় যে আমার সেই আমি তো খুব আনন্দে রোমান্টিক প্রকৃতির মানুষ, আনন্দে থাকতে পছন্দ করি। আমার বিষণ্ণতাটাও হয়তো রোমান্টিক একটা পার্ট আমার। তো আর লেখা হয়ে ওঠেনি। আমি গত একটা কি দুটো লিখেছি হয়তো এর মাঝখানে, কিন্তু মানে আমি সেগুলোতে খুব একটা আশাবাদী না যেগুলো কিছু হলো বা কিছু। আমি একটা মধ্যমাত্রা থেকে একটা করি, তারপরে দেখি এই বছরে কিছু লিখেছি কি। আমার লেখাগুলো একটা হেয়ালির মতো অনেকটা, হয়তো কোনো একটা কিছু আমাকে খুব আমার মনে একটা কোনো কিছু একটা খুব স্ট্রাইক করলো, কিন্তু আমি সেটা স্বাভাবিকভাবে হয়তো প্রকাশ করতে পারি না, এটা আমার হয়তো ব্যর্থতা, কিন্তু আমার লেখার মধ্যে কোথাও কোড হিসাবে সেটা থেকে যায়। যেমন একটা গত বছরে পাহাড়ে একটা বাচ্চা মারা যায়, স্কুল থেকে ফেরার দুপুরে টিফিন খেতে আসে বাড়িতে, আর কতগুলো কিশোরদের তাকে ধর্ষণ করে এবং তাকে মেরে ফেলে। কিন্তু বিষয়টা আমার কাছে খুব মানে বাংলাদেশের জন্য এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা, এগুলো পেপারে প্রত্যেককে নিয়ে আসে, কিন্তু আমি এটা মাথায় কোথাও একটা জায়গায় এটা থেকে যায়। পরে কোনো একটা লেখার মধ্যে হয়তো ওটা প্রকাশ পেয়ে এরকম কিছু ঘটনা, সেরকম একটা কবিতা পড়ি। ঝোপের আড়ালে মৃত মেয়ে, আমি সাথে চলি, সাথে একটা গঙ্গা ফড়িং আর এক কাক। ঝোপের আড়ালে স্নান করে নিথর মেয়ে, দুলহীন গাছের পাতা ঢেকে রাখে সুখ। শ্রাবণের জলে ভাসে মেয়ে, দুঃখ ছুটি হলে মেয়েকে বাড়ি যাবে। আমরা সাথে বেড়াই, আমার মেয়ে পান্তা খায়। গঙ্গা ফড়িং আর একটা কাক আকাশ বলে চুপ চুপ থাক, চল সাঁতার কাটি। আমি সাঁতরে চলি, সাথে গঙ্গা ফড়িং আর এক কাক। এরপরে নতুন কিছু? একদম নতুন কিছু একদম নতুন কিছু আমি এটা থেকে আর একটা পড়ি। হ্যাঁ, ঠিক আছে, আমরা শুনি। এটা হলো যশোর রোডের পাশে যে বড় বড় গাছগুলো দেখেছেন, আমার খুব ভালো লাগে গাছগুলো দেখতে। তো শুনেছি গাছগুলো কেটে ফেলবে, তো এটার উপরে আমার একটা লেখা লিখেছিলাম ওই সময়, হয়তো মানে আমার
গাছ আমার খুব প্রিয়। তো একটা গাছগুলো হারাতে হবে, এটা আমার কাছে একটা মানে মানে পরিবারের সদস্য হারানোর মতো একটা ব্যাপার। যশোর রোডের যাত্রীকে বলছি, তুমি আলিঙ্গন করো কাকে ভালোবাসাহীন। রাস্তার দুধারে গাছেরা নতজানু হয়ে ক্ষমা চাইছে। দীর্ঘ জীবন যেন এক অভিশাপ অভিজ্ঞতা। শীত শুরু হবে আজ থেকে। গাছেরা পাতার কান্নায় মাতন করছে। কবিরা একঘেয়ে সুরে স্বরচিত কবিতা পড়বে, কখনো সখনো তোমায় স্মরণ করে। ফেলে যাওয়া অভিযোগ, ময়লার ঝুড়ি উল্টিয়ে অনেক খুঁজেছি। পুরনো মানিব্যাগ ফেলে দিও, সাথে স্মৃতির চিহ্ন কোনো। সিঁড়ির কালো বেড়াল নিশ্চিন্তে পা চাটে লেজ তুলিয়ে। যে ঘর ভেঙে গেছে তার যত্ন নিও, সাজিয়ে রেখো তাকে নতুন আসবাবে। যে ঠোঁট চুম্বনের প্রতীক্ষায়, ফিরিয়ে দিও তাকে। কোন এক ফাল্গুনের ভোরে আজ থেকে শীতের শুরু হবে। শুনলাম শিমুরের আরেকটা পরিচয় আছে, আরেকটা বিশেষ ব্যাপার আছে ফ্যাশন ডিজাইনিং এ, সেটা ফিরছি। তার আগে আমাদের সাথে যারা আছেন তাদের কথাগুলো একটু পড়ে নিচ্ছি, তারা কি বলছেন একটু দেখে নিচ্ছি। আমাদের সাথে আছেন এখন রোমান জাহান আছেন, তার কথা তো বললাম। আছেন রাকা হালদার, আছেন পলাশী রানা। দিদি তুমি, তোমার কবিতা অনবদ্য অসাধারণ বলছেন তিনি। আছেন মাহবুবুল আলম, মুগ্ধ হয়ে শুনলাম কবি ও চিত্রশিল্পী, শিমুর জন্য অনেক ভালোবাসা। ধন্যবাদ আপনাকে, শিমু রায়ের কাছে আপনার ভালোবাসা পৌঁছে গেছে। আছেন সাথে নাজমুন নাহার কেয়া, আছেন জুথি, থাকুন অসাধারণ, উনি বলছেন অসাধারণ, থাকুন আমাদের সাথে। আমরা আবার ফিরবো আপনাদের ফিরছি শিমু রায়ের সাথে আলাপচারিতায়। শিমু রায়ের ফ্যাশন ডিজাইনিং নিয়ে একটা কথা, বিশেষ কথা আছে। উনি কাজ করেন মূলত পাটের উপর, পাটের শাড়ি এবং শাড়ির ডিজাইন করেন। এই শাড়ির ডিজাইনের বিশেষ একটা ব্যাপার যে উনি প্রধানমন্ত্রীর জন্য শাড়ির ডিজাইন করেছেন। শিমুর কাছে এখন শুনতে চাবো সেই গল্পটা, প্রধানমন্ত্রীর জন্য শাড়ির ডিজাইন করার গল্পটা। এটা একটা সৌভাগ্য ছিল আমার। আমি তো 2011 সাল থেকে কাজ করছি তাঁতের প্রোডাক্ট নিয়ে। সব ধরনের সুতো নিয়েই কাজ করেছি, সিল্ক, কটন, জুটের সুতা, রিসাইকেল সুতা। তো আমার খুব মানে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। আমি এটা পাশাপাশি আরো মানে প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ করি। আমার একটা ছিল, স্বপ্ন ছিল যে আমি এত শাড়ি বানাই, বছরে হয়তো 100টার উপরে শাড়ির ডিজাইন করছি, কিন্তু মানে আমার স্বপ্ন কেন আমি এখনো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটা শাড়ি ডিজাইন করতে পারলাম না, বা আমার ডিজাইন করা কোনো শাড়ি উনি করেছেন কিনা। আমার এটা একটা নিজের একটা স্বপ্নর মতো ছিল যে আমি ওনার জন্য একটা কাজ করব, ওনার জন্য শাড়ি একটা ডিজাইন করব। তো সেই সুযোগটা হলো আমার। আমি অনেকদিন ধরেই ইয়েতে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের একটা আছে জেটিপিসি, পাট গবেষণা ও বিপণনের উপরে ওরা কোর্স করায়। আমি ওখানে ডিজাইনের ক্লাস করাই অনেকদিন ধরেই। তো ওরা যখন পাট দিবসের আগে ওরা প্রতি বছর গিফট দেন প্রধানমন্ত্রীকে, জামদানি শাড়ি দেন, যেটা তাঁতিদের কাছ থেকে সংগ্রহ করেন। তো আমি যে সংস্থার সাথে কাজ করতাম, হ্যান্ড টাচ থেকে প্রোডাক্ট যায় আমার। তখন ওরা বললো যে আচ্ছা এই বছর শাড়িটা আমরা তো তাদের কাছ থেকে করি সবসময়, আপনারা একটা জুটের সুতা দিয়ে একটু কাজ করতে চাই, এবং জুটের
সুতা নিয়ে যে বুননের মধ্যে যে প্রয়োগের বিষয়টা, এটা একটা জটিল বিষয় এবং এটা সবাই মানে কটন সুতার সাথে জুট সুতা অ্যাডজাস্ট করতে পারে না। তো ওটার জন্য হ্যান্ড টাচই একমাত্র যে সংস্থাটা এটা করে আসছে দীর্ঘদিন ধরে, জুটের সুতার সাথে কটনের সুতা এবং সিল্ক সুতা, বিভিন্ন ধরনের সুতার সমন্বয়ে ফেব্রিক্স তৈরি করা। তো তখন ওরা বলল যে তাহলে আপনারা এইটা দায়িত্ব নেন। তখন আমি শাড়ির ডিজাইনটা কি হবে, কেমন হবে, তো ওরা বললো যে আপনি এত কষ্ট করা দরকার নেই, আপনি এই যে কুশি কাটার যে কাজ করে জুটের সুতা দিয়ে এখন মেয়েরা, আপনি সেটা দিয়ে একটা সিল্ক শাড়ি করে দেন, আর আমরা তো একটা জামদানি শাড়ি দেই। তো আমি বললাম আচ্ছা তাহলে জামদানি শাড়িটা আপনার কেন জুটের সুতা দিয়ে করছেন না? তখন ওরা বললো তাহলে এত কম সময়ে কি সম্ভব হবে একটা জামদানি শাড়ি করা? আমাদের সময় ছিল মাত্র 2 মাস। তো আমি বললাম এটা একটা অনেক চ্যালেঞ্জের বিষয় যে 2 মাসের মধ্যে একটা মানে জামদানি, ভালো মানের একটা জামদানি শাড়ি বয়ন করাটা তো অনেক ডিফিকাল্ট একটা কাজ। তখন ওরা বললো যে আচ্ছা তাহলে কি করা যায় আপনি ভাবেন। আমি তখন 2টো শাড়ি করি, একটা না, আসলে একটা কাজ করি হলো কারচুপি যে আমরা করি, সেটা আমরা জানি যে জড়ি টড়ি দিয়ে কাজ করি, চুপি দিয়ে কারচুপি কাজ করে। আমি বললাম আমরা এটা ইয়েতে করবো, জুটের সুতা দিয়ে সিল্কের উপরে কারচুপির কাজ করবো একটা। ওটার জন্য আমার লেগেছিল প্রায় 1.5 মাস সময়, আর 2 মাস লেগেছে জামদানিটার কাজ করার। তো জামদানিটার কাজটা ছিল আমার জন্য একটা চ্যালেঞ্জের বিষয়। এক তো 2 মাসের মধ্যে এটা শেষ করা, আর হলো কি ডিজাইনটা আমাদের প্রচলিত যেভাবে ডিজাইনটা থাকে তার থেকে আমি চাচ্ছিলাম যে যেহেতু প্রধানমন্ত্রী যেভাবে শাড়িটা পরেন, তো ওনার জন্য একটু পাড়টা একটু ভারী হলে ভালো হয়, তারপরে ডিজাইনটা যেন অথেন্টিক হয়, এইসব কিছু নিয়ে। মারিয়া আপু, থ্যাংক ইউ। এইসবগুলো বিবেচনা করে আমি নতুন ভাবে কম্বিনেশন করি। তারপরে 2 মাস মানে 35 দিন সময় পুরো আমার ডিজাইন ডেভেলপ করা, সুতার ডাই করে তাতে ওঠার পরে আমি 35 দিন সময় পাই। মা, তুমি শুনতে পাচ্ছ? আমার মা বাবা আমাকে দেখছেন, মাঝখানে আমাদের সাথে কথা বললাম। তো তখন আমরা 35 দিন মাত্র সময় পেয়েছি মানে শাড়িটা বোনার জন্য। তো সেই কিন্তু তাতে তোরা কাজ করে তো শুধু ডে লাইটে কাজ করে, তো 35 দিনকে আমার 90 দিনের কাজ 35 দিনে করাটা ছিল ডিফিকাল্ট। তখন আমরা ঠিক করি যে আচ্ছা আমরা 3 শিফটে কাজ করাবো। তো ওই শাড়ি 3 শিফটে করে কাজ করে আমরা ঠিক 35 দিনের মাথায় শাড়িটা করতে পারি, এবং শাড়িটা আমি নিজেই মুগ্ধ হই যখন শাড়িটা বোনা শেষ করে। মুসলিমের যে বিষয়টা থাকে ট্রান্সপারেন্সি, সেই জিনিসটা আমি চেয়েছিলাম। তো সেই সুতাটা ঠিক সেভাবেই আমি বয়ন করতে সক্ষম হয়েছে। যে আমার যারা বয়ন শিল্পী ছিলেন তাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, কারণ যে সুতাটা জুটের সুতাটা ছিল সেটা হলো কি জুট আর কটন মিশ্রিত, ওটাকে জুটন বলে, ওটা সাধারণত জিন্সের জন্য ব্যবহার করা হয়। তো ওটা একটু বেশি মোটা। আবার আমি টানা আর বানা সুতা দিচ্ছি হলো যে একটা ছিল সম্ভবত 180 কাউন্টের টানাটা ছিল মার্সেলাইজ কটন, যার কারণ আর বয়ন আর এটা কর্নার ছিল, ওটা ছিল হলো হাতখানি 300 কাউন্টের। তো যখন এটা বোনা হয় তখন দেখা যায় যে মানে মুসলিমের যে বিষয়টা ছিল ট্রান্সপারেন্টে, সেটা একদম অক্ষুণ্ণ থেকেছে। আর ফুলগুলা যেগুলো করা হয় যে জুটন সুতো দিয়ে, জুটনের ওটা খুব ভালোভাবে ওরা করতে পেরেছে। আর যেহেতু আরেকটা খুব টাফ ছিল যে আঁচলটা বনে যেভাবে, সেটা হলো গিয়ে টানার সাথে যে কর্নার যে ইয়ে থেকে ওটাতে হলো গিয়ে
ওই ডিজাইনটা যখন টানার উপরে করছে, দ্যাট ওয়াজ আ চ্যালেঞ্জ ফর দ্য উইভার্স। তো তাঁতিরা ওটা নিয়ে বেশ মানে ভয়ে ছিল যে ডিজাইনটা আসলে করতে পারবে না, আঁচলের ডিজাইনটা পারে যে ফুলগুলো একদম এভাবে যাবে। তো ওটা ওদের জন্য অনেক টাফ ছিল, কিন্তু সেটাও আসলে ওরা দেখলাম 1 সপ্তাহ পরে ওরা বেশ সাবলীল ভাবে ওটা করেছে। আমি জানি না প্রধানমন্ত্রী শাড়িটা পরেছেন কিনা, হ্যাঁ, কিন্তু এটা আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, এটাই আমি বলবো। আচ্ছা, আপনি এই যে পাট নিয়ে শুরু করলেন কাজ, পাটের সুতো, পাটের তো এখন আমাদের দেশে সারা বিশ্বে চাহিদা থাকলেও আমাদের দেশে পাটের অবস্থা খুব যে ভালো, পাট শিল্পের অবস্থা যে খুব ভালো তা না। হঠাৎ করে পাটের প্রতি কেন আগ্রহ জন্মালো আপনার? আমি আসলে আমার ব্যাকগ্রাউন্ড গ্রাফিক ডিজাইন, কিন্তু আমি যখন কাজ শুরু করি হলো যে টেক্সটাইল ডিজাইনার হিসাবে। তাঁত তো একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। তো ওখানে আমি সব ধরনের সুতো নিয়েই কাজ করতাম, এবং শাড়িতে জুটে সুতো ইউজ করা হতো। তো এইটা করতে যে যখন আমি কাজ শুরু করার পরে আমার মনে হলো যে আমি তো এই যে ডাইভার্সিফাই প্রোডাক্ট যেগুলো আছে ওগুলা নিয়ে এখন সারা পৃথিবীতে যেহেতু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের অনেক বড় ডিমান্ড আছে, মার্কেট আছে। আর ওইটা সাথে আমার নিজের যে দর্শন আছে, যে দর্শনটা হলো যে আমি যেটা করবো সেটা খুব সিম্পল হবে, অথেন্টিক হবে, এবং একটা ইকো ফ্রেন্ডলি হবে, সাস্টেনেবল যেটা বলে চিরচারিত হবে। মানে যেটা আসলে আজকেই তার যে আবেদন আছে সেটা যেন আজকেই শেষ না হয়ে যায়, এটা যেন 100 বছর পরও এরকমই আবেদন থাকে। তো এইগুলো করতে যে যখন আমি আর একটু মানে দেখতে যেতে লাগলো আমার কাজের, তখন আমি ইন্ডিয়ান হাই কমিশনের একটা ছিল, প্রোগ্রাম ছিল যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপরে একটা কোর্স ছিল। তো ওটার সাথে ওটা ট্রেনিং প্রোডাক্ট ডেভেলপমেন্টের। ওখানে আমি জুট আর হলো যে জুটের সুতার সাথে আমি রিসাইকেল শাড়ি ছিঁড়ে যে ইয়েটা করা হয়, হ্যাশ বলে ইয়েতে, তো ওইটা দিয়ে দড়ি বানিয়ে ওটা দিয়ে আমি এক্সপেরিমেন্টাল কাজ করি। এবং কাজটা করার পরে আমার একটা নিজের ভিতরে একটা আনন্দ হয় যে আমি আপসাইক্লিং এর কাজ করছি, এবং সেই সাথে আমি যে আমার দেশের একটা আইডেন্টিটি জুট, সেটাকে আমি ইউজ করছি। তো জুটের জিনিস বলতেই আমাদের দেশে বোঝে বস্তা নাহলে চট। তো এটার যে প্রোডাক্টটা যে অনেক ধরনের প্রোডাক্ট হতে পারে, এটা দিয়ে তখন থেকে কাজ করা শুরু করলাম। আর একটা ছিল যে সাস্টেনেবল প্রোডাক্ট মাত্রই যে সেটা যে হবে, ইকো ফ্রেন্ডলি হবে সেটা তো না, কিন্তু আমি চাচ্ছিলাম যে ইকো ফ্রেন্ডলিও কিছু করি। তো সেইখান থেকে আমি মানে জুটের সাথে কাজ করা শুরু করি। শুধু জুট না, সে সাথে আমি হোগলা, তারপরে বেতের কাজ, মানে হাউস হোল্ড প্রোডাক্টও ডেভেলপ করা শুরু করি। জুট হলো যে আমার একটা সব থেকে প্রিয়, যেটা আমি আনন্দ পেতাম, এটার যে সম্ভাবনাটা আছে সারা বিশ্বেই দেখা যাবে যে এটার বাজার দিন দিন প্রসারিত হচ্ছে। আমরা এখন যে জায়গায় পৃথিবীর আছি সেখানে আমরা সবাই এখন বুঝি যে আসলে আর্টিফিশিয়াল জিনিসটা আমাদের জন্য এখন একটা গলার কাটার মতো অবস্থা। যেমন ইউরোপে খুব অনেক ডিমান্ড হলো যে জুটের কার্পেটের, জুটের বাস্কেট, তারপরে জুটের যে অন্যান্য প্রোডাক্ট, ব্যাগ। তো আমরা কেন এগুলা করছি না? আমরা শুধু সুতাই তৈরি করে যাব, চট তৈরি করে যাবো, এটা তো না। আমাদের দেশে সোনালী আঁশ সব থেকে ভালো লেদার কোয়ালিটির একটা জুট তৈরি করে। তো সেটা নিয়ে কাজ, সেই ফ্যাব্রিক্সটা নিয়ে টেস্কো কাজ নিয়ে যাচ্ছে, রেভেনহাম নিচ্ছে, H&M নিচ্ছে। তো ফেব্রিক্স নিয়ে যে ওরা অন্য জায়গা থেকে ওরা প্রোডাক্ট তৈরি করছে, আমরা কেন প্রোডাক্ট ডেভেলপ করছি না? তো এইসব জিনিসগুলো ভাবতে ভাবতে আমি এই কাজগুলো জুটের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। তারপরে আরো সব থেকে সরাসরি কাজ করার সুযোগ হয়ে গেল
আমি নেদারল্যান্ড গভর্নমেন্টের একটা প্রজেক্টে কাজ করি 4 বছর ধরে সিবিআই এর। ওটা ছিল হলো জুটের ইয়েতে হাউস হোল্ড প্রোডাক্ট ডেভেলপ করা। তো ওই মানে তারপরে থেকে কাজ করতেই মানে কন্টিনিউয়াসলি জুটের কাজ করে যাচ্ছি। আচ্ছা, এখন ডিজাইনার শিমু রায়ের থেকে ফিরে আসি আবার কবি শিমু রায়ের কাছে। আবার কবিতায় ঢুকে যাই, আবার কবিতা শুনতে চাই। কবিতার কথা বললেই আমার হাসি পায়। কবিতা লিখে ফেলি, তারপর আর পড়া হয় না। আর আমি যাদেরকে চিনি এবং যাদেরকে ফলো করি তারা সবাই খুব ভালো কবিতা আবৃত্তি করে। শুধু ভালো লেখে তাই না, খুব ভালো আবৃত্তি করে। এবং তারা ফেসবুক লাইভে তাদের কবিতা শুনি, তাদের বিভিন্ন প্রোগ্রাম দেখি। কিন্তু যখন আমাকে কেউ কবিতা পড়তে বলে এবং আমার নিচের সেটা আমার খুব আমি লজ্জা লাগে, কি মানে আনকমফোর্টেবল ফিল করি। এটা আমাদের সৌভাগ্য বলা যায় যে নিভৃতচারী শিমু রায়কে আস্তে আস্তে আমরা পড়তে পারছি, দেখতে পাচ্ছি, জানতে পারছি ক্ষণকালের মাধ্যমে। শুনি এখন কবিতা, আর কোনো অজুহাত নেই। আচ্ছা, কবিতাটার নাম ইতিমধ্যে শালিক। রাজা আছে, রানী আছে, শুধু নেটওয়ার্ক নেই। ধুলো ভেজা বিকেল আজ দীর্ঘ হবে, রঙিন মুখোশের আড়ালে কালো মুখ, অথচ স্বর্ণ স্নাত হবার জন্য অনেক তারার সমাগম। ধুলোর মেঘে তাড়ানো পড়ল। শাড়ির পার হতে পারলে ভালো হতো, পায়ের কাছে লুটোতাম। ধুলো, ঘাস, নরম পা, কোমর পেঁচিয়ে বুকের সাথে প্রবাহিত হয়ে ঠিক গলার কাছে ছুঁয়ে বেনির পাশাপাশি ঝাঁপিয়ে পড়া। ও রাজারানী, তোমরা নেটওয়ার্ক খুঁজো, বন করে দেখো, মন করে দেখো না। মন আইসক্রিমের মতো গলে পড়ে বাষ্প হয়ে ওড়ে। আজ রাজারানীর ছবি তোলে, ফুটছে ফুটে বাতাসের সুবাস, ছবি তুলো সুবাসের। সোনালি ধুলো ভেজা বিকেল দীর্ঘ হয়, কৃষ্ণচূড়া করতে আরো অনেক দেরি আছে। আর আগে বৃষ্টি চাই, যেন ঝরতে বাকি নেই। রাজারানী, তোমরা লাল রং পুরো। আরেকটা শুনবো, হাতের কাছে যদি থাকে আরেকটা শুনে নিই, তারপর আবার আলাপে চলে যাই। কবিতাটার নাম হলো হাত ছুঁয়ে বলি। একটা গধূলি বিষণ্ণতা ছুঁয়ে আবছা আলো, আকাশের নিচে স্বচ্ছ জলে, আকাশে নীল বেশে, বাতাসে ছুটে ঢেউ আর নুয়ে পড়া পাতা। চোখে নিঃসঙ্গ শান্ত তাল গাছ, চিত্রকল্প ঘুঘুর কথা শুনে পলাশের বন, পরিত্যক্ত শস্যের ক্ষেত, জলা আর জংলায় গ্রাহকের ঘর হয়েছে। ফকিরের রেস্তোরাঁয় বসে দুটি আগুনটি, পকেটে বিষ। আদর শেষে আবার মাখবে গায়ে, শিশুর আলতো টলমলে পায়ে উঠে দাঁড়াবে আমার ভেতর। ইটভাটার চিমনির মতো ভেতরের অগ্নিকুণ্ডে পড়ে সব ধোয়া বেরোতে থাকবে শুদ্ধ বাতাসে। অন্ধ কালো
বেড়াল পা চাটে, হাতে হাতে অন্ধকার। এই যে কবিতা লেখা, এই যে তিনটা বই হয়ে গেছে, একটা আইডল তো সামনে আছে। কবিতায় আইডলটা কি আপনার? কবিতার আইডল বলা মুশকিল। এটা হলো আমার যেটা এখন তো অনেকগুলো সময় পার হয়ে গেছে সাহিত্যে, তো এখন একসাথে অনেকগুলো ধারাও অবস্থান করছে কবিতার। ওল্ড স্কুল স্টাইল আছে, তো যেটা আরেকটা যেটা ফিউচার এর দিকে যাচ্ছে যে সাহিত্য, সেটা হলো মিনিমালিজমের একটা বিষয় আছে। তো আমার লেখাগুলো তো আমি ওই আমার যে ডিজাইনের যে অ্যাস্থেটিক্স সেটা ফলো করার চেষ্টা করি। কঠিন শব্দচয়ন আমি ঠিক তেমন একটা করি না, সাবলীলভাবে যা হয় সেরকম একটা বিষয় আমি থাকার চেষ্টা করি, আর একটা নিউট্রাল জায়গায় থাকার চেষ্টা করি। যেটা এটা এখন কাউকে আইডল বলা যায় না, তবে আমি সবার কবিতা পছন্দ করি। আমার সব থেকে পছন্দের কবিদের মধ্যে যদি আমি বলি, আমি জয় গোস্বামী আমার একজন খুব প্রিয় কবি। হুমায়ুন আজাদের কবিতা এত শক্তিশালী লেখা, মানে আমার খুবই, মানে কবিতার কথা বলছি, গল্প উপন্যাস তো আছে, কবিতা আমি মুগ্ধ হই ওনার কবিতা পড়ে। সৈয়দ শামসুল হকের কবিতা ভালো লাগে। হাবিবুল্লাহ সিরাজি মানে এখন অনেকদিন কবিতা লিখছেন না, কিন্তু ওনার প্রথম দিকের বইগুলো পড়ে আমি কবিতাগুলো পড়ি, শিউরে ওঠে অনেক সময়। কিভাবে করে 70-এর দশকের যারা লিখেছেন তারা সবাই আমার আমার কাছে খুবই আমার আইডল, মানে আমার বলা যায় এটা যে আমাকে আমার কবিতার রুচি তৈরি করেছে তারা। আর রবীন্দ্রনাথ তো আমি একটু রবীন্দ্রনাথের আগে একটু আসি। আপনি 70 দশকের কথা বললেন, এই যে 70 দশকের কবিতা আর বর্তমান দশকের কবিতা, আপনার কি মনে হয় না যে পড়তে গেলে মনে হয় না যে 70 দশকই এখনের থেকে এগিয়ে ছিল, এমন একটা অনুভূতি হয় না? মনে হয় না যে আমরা এই দশকে আসলে আমরা কবিতার ক্ষেত্রে সাহিত্যকে খুব বেশি কিছু দিতে পারছি না, এমন কি মনে হয়? আপনি যদি বলেন কবিতা, শুধু কবিতা না, আপনি শিল্পের যতগুলো শাখা আছে সেগুলো তো আসলে, শিল্পটা তো মানুষের পুরো একটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে তৈরি হয়। তো ওখানে একটা বিষয় থাকে, আপনার যখন ক্ষুধা লাগবে তখন আপনার খাওয়ার যে আগ্রহটা থাকবে, আপনার যখন পেট ভরা থাকবে তখন সেই আগ্রহটা কম থাকবে। 70 দশকে যে আইডিওলজির জন্য যে একটা, মানে আইডিওলজির যে একটা জায়গা ছিল, বিষয় ছিল, সেই জিনিসটা এখন আমাদের দৈনন্দিন জীবনে অতটা প্রভাব ফেলে না। ছোট্ট একটা বলি যে জীবন তো, আমাদের জীবনধারা বদলে গেছে, আগের মতো আমাদের লাইফ স্টাইল নেই। তো আমি ছোটবেলা যেটা পেয়েছি এখন আমি সেটা পাই না। আমার বেড়ে ওঠার সাথে আমার এখন যাপিত জীবনের কোনো ধরনের সম্পর্ক নেই। এইটা যখন আবার আমার বাচ্চার ইয়েতে দেখি, ওর আর সম্পর্ক নেই। তো এখানে ওর লাইফে আইডিওলজির কোনো ইয়ে দরকার নেই, কারণ ও একটা ফরম্যাটের মধ্যে যাচ্ছে। তো ওর আর নতুন করে কিছু, মানে অত চিন্তা ভাবনা করার দরকার হয় না। ও কোনো কিছু দরকার হলে গুগল করছে, করছে। আমাদের যে বেড়ে ওঠাটা, সেখানেও দেখেন আমরা পেয়েছি একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তারপরে আমাদের ইয়েগুলা কি ছিল, আমাদের ক্রাইসিস গুলা আইডিওলজি জায়গা না, বা আমাদের যে দেখাটার জায়গাটা, ধরুন আমরা একটা সেটেল রাষ্ট্রের মধ্যে স্কুলে গেছি, স্কুলের ওয়ার্ক করেছি, বাসায় ফিরেছি, গান বাজনা করছি, গান বাজনা শুনছি, একটা খুব কমফোর্টেবল লাইফ।
তো কমফোর্টেবল লাইফের যে আমার যে দৃষ্টিভঙ্গি তৈরি হবে, আর যাদের মধ্যে যাদের একটা সামনে টার্গেট ছিল, একটা দেশ বানাতে হবে, একটা কিছু করতে হবে, নিজের মধ্যে একটা সমষ্টিগত ভাবে এবং নিজের মধ্যে একটা চেষ্টা ছিল 70 দশকে যে যারা এই কাজ করেছে, এবং তাদের যে শিল্প সাহিত্যের বিষয়ে যে আরেকটা জিনিস সময় লাইফটা তখন আমার এখন আমাদের তো ফাস্ট ছিল না, তাদের শিল্প চর্চা করার যে সময়টা ছিল এখন সেই সময়টাও কমে যাচ্ছে, এখন রুটি রুজির জন্য অনেক বেশি সময় দিতে হয়। তো ওই ওই জায়গাতে তখন আর ওই শিল্প চর্চার জায়গা থাকে না। ধরেন একজন চিত্রশিল্পীকে যদি ধরেন, সে চিত্রশিল্পী, কিন্তু সে ছবি আঁকার থেকে তার যে ছবি আঁকাটা তার কাছে একটা মানে পেট চালানোর একটা যখন একটা জায়গা হয়ে যাচ্ছে, তখন সে যেভাবে এই করছে, তার প্র্যাকটিস হচ্ছে প্রচুর, সে কাজ করছে, কিন্তু আর যে মানসিক ক্ষুধা পূরণ হওয়ার যে জায়গাটা, শিল্প সৃষ্টি হয় যে জায়গাটাতে, সেই জায়গাটাতে সে কখনোই যেতে পারছে না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে পুরো পুরো ব্যাপারটাই কর্পোরেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে জায়গাগুলোতে যাচ্ছে, সেই জন্য আমাদের লাইফ স্টাইলে যে একটা বিশাল মানে পরিবর্তন হয়েছে, তার কারণে কিন্তু আমাদের ওই কবিতাগুলোও কিন্তু অনেকটা নাগরিক কবিতা, শুধু নাগরিকই না, শব্দ চয়ন বা ইয়ে চয়ন, ধরেন এখন যে ইলেকট্রনিক মিডিয়া চলে আসছে, আমি অনেকদিন পরে যখন লেখা শুরু করলাম, আমি মোবাইলে লিখি। তো ওখানে আমার যে ছন্দটা তৈরি হচ্ছে, সেই ছন্দের সাথে যখন আমি কাগজে কলমে লিখি, সেই ছন্দ কিন্তু অনেকটা বদলে যায়। এটা কোন জায়গাটাতে, আমি যখন লিখছি আমি লিখতে থাকছি, কিন্তু যখন আমি টাইপ করছি আমি ভাবছি টাইপ করছি, এবং এইটার সময় মাঝখানে একটা সময় থাকছে, যার কারণে অনেক সময় ছন্দটাও সরে যেতে পারে, এবং কবিতার আকার ছোট হয়ে যাচ্ছে। এটা একটা মিনিমালিজমের একটা ইয়ে, কারণ আমাদের এখন সাহিত্য থেকে আরো অনেক কিছু বড় বড় জিনিস আমাদের জীবনে আছে, তো সেই জন্য ওইখানে আমাদের কবিতা ছোট হয়ে আসছে, কবিতার আকার ছোট হয়ে আসছে। আপনি যে কথাটা বললেন, আমরা মোবাইলে লিখি, এখন ল্যাপটপে লিখি বা ট্যাবে লিখি, তো এই লিখতে যে এই আমাদের কবিতাগুলো কি যান্ত্রিক হয়ে যাচ্ছে না? যান্ত্রিক তো হচ্ছে, যান্ত্রিক বলবো না আমি, এটা একটা জীবনের একটা অংশ, জীবন তো বদলাতেই থাকে। কবিতাও ধরেন প্রাচীনকাল থেকে বদলে বদলে এই যে এই নতুন ফর্মে এসেছে, তো এই ফর্মটাকে আমরা একসেপ্ট করছি, এটা খারাপ কিছু না। আমরা পুরাতন জিনিসটা তো দেখে দেখে আসছি, কিন্তু তার সাথে আমরা যখন আমাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাটা যুক্ত হচ্ছে এবং লাইফ স্টাইলটা যুক্ত হচ্ছে, তখন ওই কবিতাটা তো রূপ পরিবর্তন করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, কবিতা হলো আমাদের সময় শেষ হয়ে, সময় আমরা পেরিয়ে গেছি ইতিমধ্যে, তো শেষে কি একটা কবিতা শুনতে পারবো? তার আগে জিজ্ঞেস করে নিই যে ফ্যাশন ডিজাইনিং এর ক্ষেত্রে যে আপনার সামনে আইডল আমাদের দেশে কে আছেন বা দেশের বাইরে কে আছেন, ফ্যাশন ডিজাইনিং কোন ধারাটাকে আপনি বেশি পছন্দ করেন, এটা একটু যদি সংক্ষেপে বলতেন। আমি বলবো যে আমি তো পরিবেশ বান্ধব এবং চিরাচরিত সিম্পল ডিজাইনের মিনিমালিজমের আদর্শে বিশ্বাসী। তো আমি কাজ যখন শুরু করি, তো ওটা তো চারুকলা পড়া অবস্থায় শুরু করি, টি শার্টের ডিজাইনের কাজ থেকে শুরু হয়। তো এখানে যাদের সাথে আমি কাজ করতে করতে কাজ শিখেছি, আমার মেন্টর যদি বলেন, এখানে আমি দুজনের নাম বলবো। একজন ছিলেন চন্দ্রশেখর সাহা, আর একজন হলো রুবি গজনবী। এরা দুজন আমার বলতে পারেন আমার মেন্টর, যাদের কাছে শিখেছি। ন্যাচারাল ডায়ের বিষয়টা আছে, তারপরে তাঁতের যে বিষয়টা আমি খুব মানে সূক্ষ্মভাবে তাঁতের সমস্ত জিনিসগুলো শিখেছি, তাঁতের এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি। সেটা ছিল আমার, যার সঙ্গে দীর্ঘ 9 বছর ধরে কাজ করেছি, মোহাম্মদ আলী খান, হ্যান্ডটাচের ফাউন্ডার। উনি আমার মেন্টর, আমি এটা বলবো। আমার কাছে বাংলাদেশে এদের কাজ আমি করি। তারপরে ইন্ডিয়াতে কিছু অর্গানাইজেশন আছে যারা তাঁতি বলা যায়, মহারাষ্ট্রের, গুজরাটের আছে, তাদের কাজ আমি ফলো করি। তাদের
কাজ আমার ভালো লাগে। ন্যাচারাল ডায়ের সাথে তাঁতের ন্যাচারাল ডায়ের তাঁতের বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজ করে, যেগুলো আমার আসলে আমি মুগ্ধ হই যত দেখি। এখন কবিতা শুনি, তারপরে আমরা শেষের দিকে চলে যাব। এই ফাঁকে কবিতা শুনি। ও তার আগে আরেকটা প্রশ্ন আছে একজনের, মাহবুবুল আলম, উনি বলছেন কবির 3টি বই কিভাবে পেতে পারি? আমার জানা মতো একটি বই রকমারিতে আছে। হ্যাঁ, আর মূর্ধন্য বঙ্গমাছেরা এটা পাবেন রকমারিতে। আর যেটা ঘুঘুর ডানার মতো রোদ, ওটার প্রকাশক হলো রং বাংলাদেশ। তো রং বাংলাদেশের যে কোনো আউটলেটে আপনি এটা পাবেন। আর আমার প্রথম বইটা ঘুঘুর ডানার মতো রোদ, সরি ঘুঘুর ডানার প্রথমটা ছিল ঘুম পোকার পতন ও চন্দ্রমালা। এই বইটা আসলে আউট অফ মার্কেট। ঠিক আছে, তো আমরা এখন কবিতায় যাই, কবিতা শুনি। আমি আমার এখন প্রথম বই থেকে একটা আমি একসময় লাতিন আমেরিকান অনুবাদ কবিতা আমার একটা বেশ প্রভাব ফেলেছিল আমার লেখার উপরে। তখন পরে সেটা আস্তে আস্তে সময় যেতে যেতে আমার নিজস্ব রূপে আমি আসি। আমার লেখাটা এখন গত 15-16 বছরে আমার নিজের একটা স্টাইলও তৈরি করতে পেরেছি। মেঘদূতীদের খবর দেবার অন্যরকম মেঘ, কেমন যেন ওলট পালট বদলে যাও কেন। সোনার মেয়ের পাঁজর কেটে নাকের মুখে নল ঢুকিয়ে চলছে জেরা জোর কদমে, চলছে জেরা মন খারাপে। একে আচ্ছাদিটা চমক দিল, সোনার মেয়ের পায়ে নুপুর চোরাফাতে হারিয়ে গেল। কুঠুরি ডাল ভাঙা দরজাটা তো ঠিকই আছে, চলছে দেয়াল জোর কদমে মাংস জুড়ে সেলাই করে। মেয়ে গিয়েছে খবর নেই আমার মেয়ের মৃত্যু দিনে। মন খারাপের কারণ খুঁজে মিটিং করে কি লাভ হবে? 3টা চাঁদ আকাশ জুড়ে রইল জেগে পাহারাতে। মেঘদূতদের ভীষণ তারা আমার খবর পৌঁছে দিতে। চমৎকার লেখা, চমৎকার লেখা। এখানে আমি প্রসূন রয় বলছেন রবীন্দ্রসঙ্গীত হবে একটা প্লিজ। তো এখানে ফ্যাশন ডিজাইনার শিমু, কবি শিমু রায় এবং কি মানে গাইয়ে শিমু রায় আছে পরিচিতিটা? না, কিন্তু আমরা কিন্তু জানতে পারছি বাইরে থেকে, হ্যাঁ, কমেন্টস থেকে, দর্শকের কমেন্টস থেকে জানতে পারছি যে রবীন্দ্রসঙ্গীত ঠিক আছে, যদি অনুরোধ থাকে 2 লাইন হয়ে যাক। আমরা আস্তে আস্তে খুলছে যে এখন শিমুরায়, নির্যাতচারী শিমুরায় যখন প্রকাশ্যে আসছে তখন একটু শোনাই যাক না 2 লাইন। আমার গানের কথা মনে থাকে না। আমরা কি শুনছি 2 লাইন? দেখি, চেষ্টা করি। আচ্ছা,
খুব পছন্দের হলো আমার বলার অবস্থা খুবই খারাপ। অসীমে প্রাণমূল যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণমূলে যত দূরে আমি মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই, তোমার অসীমে প্রাণমূলে যত দূরে আমি ধাই, পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি সেদিন কাঁদিতাই, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণমূলে যত দূরে আমি ধাই। ধন্যবাদ শিমু রায়। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শিমু রায় দর্শকদের কাছে যদি কিছু বলতে চান, আর সেই সাথে শিমু রায়ের সমাজ ভাবনা সম্পর্কে একটু জানতে চেয়ে আমরা বিদায় নেব দর্শকদের কাছ থেকে। আমি বেড়ে উঠেছি অনেক মুক্ত মনে। আমার পরিবারে হিন্দুদের যেমন থাকে যে কাস্টের বিষয় থাকে, আমার পরিবারে আমি এটা পাইনি। এমনকি ধর্মের বিষয়ে আমাদের গোড়ামি নেই কোনো। আমার পরিবারে সব ধর্মের মানে পূর্ণ অংশগ্রহণ আছে। আমি কোনো কুসংস্কার পছন্দ করি না। আমি অনেক সময় এইসব তর্কগুলো এই জন্য এড়িয়ে চলি। আমার ছেলেকে আমি এখনো, ছেলে জানে না তার রিলিজন কি।
আমি মনে করি সেই পৃথিবীটা থাকবে যে পৃথিবীটাতে মানুষের কোনো বিভেদ থাকবে না। আর একটা জিনিস আমাদের মানে মাথায় রাখতে হবে যে আমরা যা কিছু করি যদি একটু ভালোবাসা নিয়ে করি তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হবে। যেমন আমরা আমাদের বাচ্চাদেরকে বড় করি বাবা মার স্বপ্ন দিয়ে, কিন্তু আমরা কখনো তাদেরকে এটা বোঝাতে শেখাই না তুমি যেটা ভালোবাসো সেটা করো। তাদেরকে শুধু বাবা মার শেখানোর যেটা আছে সেটা হলো যে কোনটা ভালো, মন্দটা সম্পর্কে তাদেরকে জানতে হবে যে এটা খারাপ। এর বেশি বাবা মাদের আসলে চাপিয়ে দেওয়াটা বাচ্চাদের উপর সেটা ঠিক না। যেমন আমরা খুব গ্রিডি হয়ে গেছে আমাদের শুধু বেড়ে ওঠার কারণে, আর এই গ্রিডি হওয়ার কারণেই আমাদের এত লোভের কারণেই আমাদের সবকিছু আমরা যে এই যে সুখ স্বাচ্ছন্দ্যের কথা বলি সেটা হলো যে আমাদের অর্থকেন্দ্রিক, অর্থনৈতিক অবস্থা কেন্দ্রিক। তো এইটা থেকে আমাদের যদি বেরিয়ে না আসি আমরা একটা সুন্দর পৃথিবী আসলে করতে পারবো না। আর এখন করোনাটা আমাদের জন্য একটা লার্নিং আমি মনে করি। আসলে আমাদের পৃথিবীতে আমাদের এত মানুষের দরকার আছে কিনা সেটা নিয়ে অনেক সময় আমি ভাবি। আমরা মানবাধিকারের কথা বলি কিন্তু এই মানবকে বাঁচাতে যে আমরা পৃথিবীকে ধ্বংস করে ফেলছি। আমার যেটা আমরা আসলে কেয়ারফুল হই, সবাই একটু অন্যকে সম্মান করি, তাহলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। সবাই ভালো থাকুক এটাই কামনা করি, সবাই সুস্থ থাকুক, সবাই তার ভালোবাসা মানুষদেরকে নিয়ে আনন্দ থাকুক। ধন্যবাদ শিমু রায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, পৃথিবীর মানুষও ভালো থাকবে। ধন্যবাদ অংশুমানকে, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। দর্শক আপনারা শুনলেন শিমুর কবি এবং ফ্যাশন ডিজাইনার শিমু রায়ের সাথে আমাদের আলাপচারিতা। নিভৃতচারী কবি এবং নিভৃতচারী একজন মানুষ আজকে প্রকাশিত হলেন আপনাদের সামনে। সম্ভবত এইভাবে উনি আর এত খোলামেলা প্রকাশিত কোথাও হননি, নিজের কথা এইভাবে বলেননি আমি যতদূর জানি। তো আমাদের সাথে থাকার জন্য দর্শক আপনাদেরকে ধন্যবাদ। এই কোভিড পূর্ণ পৃথিবীতে আপনারা সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, অন্তত মাস্কটা পরবেন বাইরে যাওয়ার সময়। ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা, আবারও ধন্যবাদ সবাইকে।